আছো বন্ধুরা? বিশেষ করে মানে ইন্ডিয়ার তো বটেই, আমার বাংলাদেশের যে ভাই বোনেরা আমার পরিবারের, তারা আশা করি সকলে সেফ আছো। আমাকে প্লিজ কমেন্ট বক্সে তোমরা একটু জানাবে, কারণ এই যে রেমাল ঝড়, তার যে ঝড়ের প্রভাবটা, মূলত বৃষ্টি তো আছেই, ভাঙচুর বেশি হয়েছে বাংলাদেশে, তাই না? তো এই বিষয়ে একটু উদ্বিগ্ন আছি। আমাকে তোমরা কেউ কিছু কিন্তু জানাওনি, প্লিজ জানাও। বিশেষ করে কমেন্ট করে তোমরা তো সব কিছুই শেয়ার করো আমার সাথে, তাই না? তো প্লিজ এটা শেয়ার করো যে তোমরা যারা বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলোতে থাকো, সমুদ্রের ধারের দিকে, তো সেখানে প্রভাবটা তো একটু বেশি হয়েছে। তোমরা সেফ আছো কি না প্লিজ একটু জানাও কমেন্ট বক্সে। প্রথমে এটাই বলতে চাইবো, তারপরে বলবো যেটা, যে আজকের ভিডিও কী নিয়ে হচ্ছে। অতি অবশ্য করেই আমার গত কালকের দ্বীপের ভিডিওর উপর কিছুই বলা হয়নি প্রায়, আর বলিনি কিছু। তখন আসলে অত সময় পাইনি, আর একটা অন্য বিষয় ভিডিও করেছিলাম বলে আমার আর সময় করে করা হলো না। আর হচ্ছে যেটা, যে এক্সের যে বাচ্চার মা, তার বিষয়ে কিছু বলার বাকি রয়ে গেছে, ফোকলার গার্লফ্রেন্ডের সম্বন্ধে। সেটা নিয়ে কিছু বলবো, খুব ভাইটাল কিছু পয়েন্ট রয়েছে। আর যেটা, সেটা হচ্ছে দীপের আজকের সেকেন্ড চ্যানেলে যে একটা চ্যালেঞ্জ ভিডিও এসছে, খাওয়ার চ্যালেঞ্জ, খিচুড়ি খাওয়া চ্যালেঞ্জ, দীপ আর ওর মা, সেই সম্পর্কে আমার কিছু কথা তোমাদের সঙ্গে ডিসকাস করার রয়েছে। আর চাইবো দীপও ভিডিওটা দেখুক, দেখে ও ব্যাপারটা বুঝুক আমি কি বলতে চাইছি। আমি ওদের কারুর কিন্তু মানে খারাপ চাই না, সকলের কিন্তু ভালো চাই। আর নিজে যেহেতু ভুক্তভোগী, নিজে অনেক মেনে চলছি বিষয়গুলো, সেটার ওপরেই বলবো। যাই হোক, চলো এক এক করে শুরু করব বিষয়ের উপর কথা বলতে। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো। আর চলো ভিডিওর পয়েন্টগুলো একে একে ডিসকাস করি। আর ভিডিওটা কেউ স্কিপ না করে দেখো, কারণ অনেক কিছু ভাইটাল কথা তোমাদের সঙ্গে বলার রয়েছে, মিস করে যাবে না হলে। আর তোমরা কমেন্ট করবেই বা না হলে কী করে, তাই না? তো যেটা নিয়ে কথা বলার প্রথমে, সেটা হচ্ছে যে কালকে দ্বীপের ভিডিওতে কি রেখেছিলাম। কালকে মানে তার আগের দিন হয়েছিল ঝড়। তো ঝড়ের তার আগের দিন থেকে ও খুব ভয় পাচ্ছিল, সেই যখন মোটামুটি বৃষ্টি শুরু হয়েছিল। হ্যাঁ, একটু মেঘলা, প্রচণ্ড, একটু নয় প্রচণ্ড মেঘলা ছিল, ভীষণ কালো আকাশ, অন্ধকার করে এসেছিলো, আকাশ কালো করে একদম বোঝা যাচ্ছিলো প্রচুর বৃষ্টি হবে। তো সেগুলো দেখাচ্ছিল, আগের দিন থেকে প্রচুর হাওয়া চলছে। তারপর যেটা দেখালো, ঝড় হয়ে যাওয়ার পরবর্তী অবস্থাটা, যে একেবারে রাস্তার সামনে সেই বড় বড় গর্তর মতো, পুকুরের মতো হয়ে আছে ওদের সামনের, বাড়ির সামনের রাস্তাটাই ভাঙা। মানে এপাশেরটা ঠিক আছে, ওদের বাড়িটা বাদ দিয়ে ডান হাতেও ঠিক আছে, বাঁ হাতেও ঠিক আছে, ঠিক ওদের অংশটুকু হয়নি সামহাও। কোনো কারণ আছে কি না জানি না। ও বলল যে আমাদের ওপর যে কিসের রাগ কি জানি না, এর পিছনে পলিটিক্যাল কারণ বলতে চাইলো, বা মজা করে জাস্ট কথার কথা বলল, জানি না। আমার মনে হয় না সেটা কিছু হয়ে যাবে। এরকমভাবে তো পঞ্চায়েতের রাস্তা ফেলে রাখা তো যায় না, পুরোটাই দেখাতে হয়, কারণ এটা তো আর কারুর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, শত্রুতা বা মিত্রতার উপর ডিপেন্ড করে না। এটা কাজটা করে পুরোটা রিপোর্টিং করতে হয়। আজকাল তো সবটা ছবি তুলে পাঠানো ইত্যাদি অনেক নিয়ম হয়ে গেছে, তার ফলে কেউ কারুর উপর গ্রাজ থাকলেও কিছু করতে পারে না। আর মনে হয় না ওদের সঙ্গে কারুর কোনো গ্রাজ আছে। ওরা সেরকম মানুষ না, মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করে থাকা সেরকম তো দেখি, বোঝা যায়, সেটা নয়। তবে অন্য যেগুলো দেখলাম সেগুলো বলি, যে কারেন্ট তো থাকছিল না। হ্যাঁ, কারেন্টের ঝামেলা চলছে, ইভেন মানে এখনও চলছে আমাদের এখানে যে শহরাঞ্চলে, তাও কিন্তু কারেন্টের ঝামেলা টুকটাক লেগেই আছে। এই হুট করে চলে গেল, আসেই না, আবার অনেকক্ষণ পর এলো। তাছাড়া ইনভার্টারের উপর এত চাপ পড়ে যাচ্ছে, ইনভার্টারটাও ঝামেলা করছে, পুরোনোও হয়েছে, যেটা ওদের বাড়িতেও দেখলাম বলে আমার আরও মনে হলো। আমি আমার হাজব্যান্ডকে ইভেন বললামও যে ইনভার্টার কিন্তু পুরনো হলে এরকম ব্যাটারি চেঞ্জ করলে বোধহয় ভালো হয়। কেননা দীপের কালকের ভিডিওতে দেখছিলাম ও এটা বলছিল, ওদের ইনভার্টারও শুধু একটা দুটো লাইট জ্বালিয়ে রাখতে পারছে, টানা চলছে তো আসলে, কিন্তু ফ্যান চালাতে পারছে না। তার ফলে ফ্যান ট্যান বন্ধ করেই ওরা রাত্রে ঘুমাতে হয়েছে, কষ্ট তো হয়েছে প্রচণ্ড। বাচ্চাটার বিশেষ করে ভীষণ কষ্ট, খালি গা করে দিয়েছে জামা টামা খুলে, সেগুলো পরে দেখিয়েছে। খাওয়া নিয়ে যেটা, সেটা হচ্ছে প্রথম থেকেই সকাল থেকে সাজো সাজো রব, মা আর ছেলে, মানে দীপ আর ওর মা, কি না খিচুড়ি হবে। আসলে চ্যালেঞ্জ ভিডিওটা করবে, সেটার জন্য খিচুড়ি। আর বর্ষার দিন অনেক বাড়িতেই খিচুড়ি হয়েছে, বোধহয় আমার বাড়ির মতন কিছু বাড়ি আছে যাদের বাদ গিয়েছে, খিচুড়ি হয়নি। তো যাই হোক, খিচুড়ি হলো, আর এমনি চালেরই বোধহয় হলো, মানে এমনি আতপ চাল, সাধারণ আতপ চালের খিচুড়ি। তবে ওর মায়ের হাতের রান্না তো ডেফিনেটলি ভালো হয়েছিল। মটর ডাল, মুসুর ডাল আর মুগ ডাল, এই 3 রকম ডাল দিয়ে, ছোলার ডাল দিলেও কিন্তু ভালো হতো। যাই হোক, যেগুলো ছিল সেগুলো দিয়ে করেছে, খুব সুন্দর করে যত্ন করে খিচুড়ি বানিয়েছেন উনি, মানে শিলা দেবী।
তারপরে তার সঙ্গে পটল ভাজা আর গোল গোল চাকচাক করে আলু ভাজা, উফ জিভে জল আসছে। আলু যদিও আমি খাচ্ছি না, আলু খাওয়া বারণ, আজ একটু খেয়ে ফেলেছি, ওই আর কি, মানে মাংসে টাংসের সাথে একটু চলে যাচ্ছে। নাহলে কিন্তু এটা বললাম কারণ আছে, আমার যেহেতু রিসেন্টলি মানে হাই ব্লাড সুগারই ধরা পড়েছে এবং আমি খুব স্ট্রিক্টলি মেনটেন করছি, কিন্তু যে হাঁটা বলো, খাওয়া দাওয়ার যে মানে ডায়েট রেস্ট্রিকশনস সমস্ত মেনে চলছি, ওষুধ তো খাচ্ছি, ওষুধ খেতে হচ্ছে, সারা জীবনই খেতে হবে। এই প্রসঙ্গেই আমার এই খাওয়ার ভিডিওটার উপর কিছু মন্তব্য থাকবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, যেটা বলছিলাম ওটা বলে নিই। তো এগুলো আশপাশ সমস্ত দেখালো যে গাছপালা একেবারে চারদিক জল জমে আছে, যেটা সব জায়গাতেই হয়েছে রেমাল ঝড়ের প্রভাবে। বৃষ্টি তখন বন্ধ হয়েছে না, বন্ধ হয়নি, অল্প পড়ছে। ছাতা নিয়েই ও বেরিয়েছে, সেটা বোধহয় বিকেলের দিকে, দেখাতে আমাদেরকে চারপাশে কী অবস্থা। হ্যাঁ, এটা একটা দেখার জিনিস, যেটা আমি কালকে মর্নিং ওয়াকে গিয়ে দেখেছি। আমাদের এখানে রাস্তাঘাট পরিষ্কার করে ফেলেছিল অনেকটাই, নোংরা টোংরা কিছু ছিল না, মানে গাছপালা প্রচুর, ডাল ভেঙেছে, পাতা পড়েছে। তো ওদের সে তখনও রয়েছে ওই সবগুলো, গ্রামের দিকে তো অত তাড়াতাড়ি কিছু কাজ হয় না, পঞ্চায়েত থেকে হয়নি, তো গাছপালার বেশি ভাঙেনি, ওদের দেখলাম জলটা প্রচুর জমেছিল। তো এগুলো দেখানোর পরে যেটা দেখালো, খাওয়ার মূলত রান্না হলো। তো আর সঙ্গে যেটা হলো মনে পড়েছে, আলু চাকচাক করে ভাজা আর পটল ভাজা আর ডিমের কষা। ডিমের কষাটা খুব জুত করে রান্না হলো আলু দিয়ে বেশ গাঢ় গাঢ় করে মাখা গা মাখা, যেটা কষা কষা ঝোল, মানে ভীষণই লোভনীয়, বোঝাই যাচ্ছিলো, খুবই টেস্টি হয়েছে। তো যাই হোক, সেটা দিয়ে তো চ্যালেঞ্জ ভিডিওটা করেছে, যেটা নিয়ে বলছি দাঁড়াও, সেটাই আবার দুপুরের খাওয়াটা তার ফলে দেখায়নি, ওটাই দুপুরের খাওয়া যেহেতু, সেটা আজকে এসছে সেকেন্ড চ্যানেলে। আর রাত্রের খাওয়াটা দেখিয়েছে। রাত্রের খাওয়ায় দেখালো যে ওই খিচুড়ি, ওই ডিমের কষা, যেটুকুন যা বেঁচেছিল, একটা দুটো হয়তো বেঁচেছিল, আর ওই ভাজা টুকটাক মনে হয় রয়েছে, এই দিয়েই ওরা মোটামুটি রাত্রে খেয়ে ফেললো। বাচ্চাটার খাওয়া দেখায়নি। এই বিষয়ে আসছি যে বাচ্চার খাওয়া এবং দাদুর খাওয়া, এই বিষয়টা নিয়ে আমাদের যে দালালের প্রচুর অভিযোগ, তো সেটা নিয়ে আসছি, কথা প্রসঙ্গে বলবো নিশ্চয়ই। তো বাচ্চা বসেছে ওদের সাথে, ও তো না খেলেও বসে, গল্প করে, এটা ওটা বলে, মজার মজার কথা বলে, ফোন নিয়ে বসে অনেক সময়। তো বাচ্চা বসেছে এবং খিচুড়ি, রাত্রের খিচুড়ি বাড়া হয়েছে, যে মা কিছুটা নিয়েছে, স্বাভাবিকভাবেই ছেলে ইয়াং, মানে দীপের কথা বলছি, তার পাতে বেশ খানিকটা, আর ডিমের কষা দুজনেই নিয়েছে। আর বাবার পাতে যে দুটো চপ, মানে আলুর চপ নিয়ে এসেছিলো দীপ, বাবা শুধু খিচুড়ি আর দুটো আলুর চপ দিয়ে খাচ্ছেন, ওনার পাতে কোনো ডিম বা ডিমের ঝোল, আলু কিছু নেই। এটা নিয়ে আমাদের দালালের প্রচুর অভিযোগ। এক নম্বর তো দালাল বলেই দিচ্ছে যে দীপের বাবা সারাদিন পরিশ্রম করে, দীপ ওর বাবাকে দিয়ে রীতিমতন খাটায়, মাকে দিয়ে তো খাটাই, একেবারে মানে চাকর বাকরের মতো খাটাচ্ছে বাবা মাকে দিয়ে, খুব বিরাট অন্যায় করছে। তো খাটাচ্ছে এবং খেতে দেয় না, বাবাকে তো খেতেই দেয় না। তাহলে দালালের কথা যদি মেনে নিই বন্ধুরা, তাহলে কি ওর বাবা না খেয়ে বেঁচে থাকেন? তাহলে উনি কি এলিয়েন? উনি কি মানুষ নন? উনি কি আমাদের প্ল্যানেটের কেউ নন? আমার তো তাই মনে হচ্ছে, কারণ ওনাকে তো কোনো অসুস্থ হতে দেখি না। তোমরা কি কখনো দেখেছো? দীপের মাকে অসুস্থ হতে দেখেছি একবার, করোনার সময়ে, করোনা হয়নি বাট জর্জারি হয়েছিল, ওরা বলেছিল করোনা হয়নি, কারণ টেস্ট করা হয়েছিল, তাই ধরে নেব তাহলে। এবং সুগার কয়েকবার বেড়েছে, আর অন্য সময় আর কিছু দেখিনি, কিন্তু আর কোনো দিন হাঁচি কাশি দিতেও দেখিনি। আর সুগার কয়েকবার বেড়েছে বলে ডাক্তার দেখানো এবং সুগার টেস্ট করা এবং কিছুদিন রেস্ট্রিকশনস করা, এটা দেখেছি। এর বাইরে ওর বাবা মা অসুস্থ, মানে না খেয়ে থাকলে তো মানুষ একেবারেই মানে পড়ে যাওয়ার কথা। এবং দালাল একদম শিওর যে ওর বাবাকে না খাইয়ে রাখে। দেখলে না, আরও আছে ছোট বড় দালাল, জ্বালনদীপ তো বাবাকে খেতেই দেয় না, জ্বালনদীপ যিনি আছেন আর কি, সেই দিদিমণি, তো তিনি তো বলেই যাচ্ছেন যে জলনদীপ তো বাবাকে একদম খেতে দেয় না, তো দেয় না, না খেতে দিয়ে রেখেছে। কি অবস্থা দেখো, না খেয়ে পর্যন্ত, তাও বুড়ো মানুষটা কাজ করেই যায়, রোজ সকালবেলা উঠে কিছু খায় না, না খেয়ে থাকে। ও হ্যাঁ, শুতেও তো দেয় না। আর বৌমা তো প্রথমেই বলে দিয়েছিল যে শ্বশুর শাশুড়ি তো শোয় না, হ্যাঁ, তো শাশুড়ির তো রিলেশন আছে, পরকিয়া করে, পরকিয়া, তো বলে একদম দালালকে দিয়ে রটিয়ে দিয়েছিল অনেক দিন আগে, প্রায় বছরখানেক আগে। তো ঠিক তখন আমরা জেনেছিলাম, ওরে বাবা, তাই এত চরিত্র খারাপ, এই বুড়ো বয়সে দেখেছো, একসাথে শোয়ে না, একসাথে শোয়া উচিত, হ্যাঁ, সব বয়স হয়ে গেলে সবাই তো ভীষণ জড়ামড়ি করে একসঙ্গে শোয়ে, মানে কুচভি আর কি। তো দালাল তো এসব নিয়ে আগেও প্রচুর গলা ফাটিয়ে চিৎকার টিৎকার করেছে, নাক চোখ মুখ বার করে, ও যেরকম করে আর কি। দালালের কথা কিছু বলার আছে, বলবো। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে দালাল বলছে যে ওর বাবাকে খেতে দেওয়া হয় না, একদম খেতে দেওয়া হয় না, এই কি পড়ে থাকে, চাকর বাকরের মতন রাখে, ঘরে যা কিছু মুড়ি টুড়ি খাইয়ে রাখে বোধ হয় আর কি, খেতেই দেয় না, খালি কাজ করায়, জানো তো। ওর বাবা না কিছু বলেও না, দেখো কেমন না, বইয়ের পাশে শুতে দেয় না, খেতে দেয় না, কিছু বলেও না, ওদের সাথে থাকেও, আবার ভালোবাসে, দেখেছো,
নাতিটাকে এবার কোলে নিয়ে কীরকম নাচায়, ছেলের সাথে কত পরামর্শ করে, বউয়ের সাথে পর্যন্ত গল্প করে, যে বউ খেতেই দেয় না। বলছে তো জলনদীপ, যে জলনদীপের কথা যিনি বলেন আর কি দিদিমণি, উনি বলছেন যে ওর মা আর ছেলে সব খেয়ে নেয় তো, যা থাকে বাড়িতে, না বাচ্চাটাকে দেয় না বুড়োটাকে দেয়। আর বুড়োটাকে তো শুতেই দেয় না, জানো তো। বুড়োটা ওই যে সেই ভাঙা বাড়িটা আছে, ওই ছেলের নামে লিখে দিয়েছে। জলনদীপের যে উনি বলেছেন দালাল, যিনি জলনদীপ বলেন দ্বীপকে, ঠিক আছে, উনি বলেছেন যে বাড়িটা তো ছেলের নামে লিখিয়ে নিয়েছে না, ছেলে তো বদমাশের হাঁড়ি, মানে দ্বীপ হচ্ছে বদমাইশের হাঁড়ি, জলনদীপ, ঠিক আছে, বলো বদমাইশের হাঁড়ি, সেই জন্য যে লিখে দিয়েছে সব কিছু। তারপরে তো ওই পুরোনো পচা বাড়িতেই এখন থাকতে হয়, ওই সাপখোপ ব্যাঙের সঙ্গে, ওই যেখানে সোনা গয়না গাঁথা ছিল মাটির তলায়, ওইখানেই শুতে হয়। আর খেতে তো দেয়ই না, না খেয়ে থাকে, কী আছে, এলিয়েন তো, খাওয়া লাগে না, ঠিক আছে। ভালো কথা, দালালের যখন এত প্রবলেম, মানে আমাদের বড় দালাল, আমাদের যে প্রধান দালাল, তার কিন্তু প্রচণ্ড প্রবলেম, সে ভীষণ সিরিয়াস হয়ে বলছে খেতে দেয় না বুড়োকে, একদম খেতে দেয় না। তাহলে আমি একটা কথা বলি দীপ, কেন না তোমার বাবাকে ওদের বাড়ি পাঠিয়ে দাও, ও তো নিজের শ্বশুর শাশুড়িকে তো খেতে দিক না দিক, মানে আচ্ছা কোথা থেকে খেতে দেবে, ওর বরের তো জলই গরম হয় না, আমি বলছি না, ও তো নিজেই বলেছে। আর তাহলে তোমার বাবাকে নিশ্চয়ই যত্ন করে খাওয়াবে, মানে এত বুক ফাটছে তোমার বাবার জন্য, তোমরা তো খেতেই দাও না, না কি আশ্চর্য। আবার দেখেছো, বাবাকে না খেতে দিয়ে মেরে ফেলছো, আর মাকে খাইয়ে কি খাইয়ে, আলু আর ভাত। হ্যাঁ, এই প্রসঙ্গটা নিয়ে এবার কথা বলি। দীপের ভিডিওতে কালকে দেখলাম, এবং গত কয়েকদিন বেশ অনেক দিন ধরেই দেখছি, ওর মা মানে শিলা দেবী কোনো রেস্ট্রিকশনস মানছেন না খাওয়া দাওয়ার ব্যাপারে। আমি বলছি এবার দেখো, আমার গত 1-1.5 মাস হলো, মোটামুটি 1 মাসের কিছু বেশি ব্লাড সুগার ধরা পড়েছে। আমি কিন্তু ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, মানে আমার যেদিন ওষুধ চালু হলো তারও আগে, যেদিন থেকে ধরা পড়েছে, আমি একদম ক্রিম কেকার বিস্কিট ছাড়া, মোটামুটি মেরি আর ক্রিম কেকার বিস্কিট এই খাই না এছাড়া, মানে মেরিটাও খুব কম আর কি, একদম বাধ্য হলে, যখন নেই বাড়িতে আনা নেই হয়তো সেই সময়। আর ক্রিম কেকার বিস্কিট দিয়ে চিনি ছাড়া চা আমি বহু বছর ধরেই খাই, চিনি ছাড়া লিকার চা, এরকম দুধ চা কোনো দিনই খাই না। তারপরে তোমার ধরো ওই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, আলু ভাতটা খাই একবেলা, ডাক্তার দুবেলাই খেতে বলেছেন, যে দুবেলা খেতে পারেন, কিন্তু আমি খাই না। আলুটা একেবারেই খাই না। এই ধরো হয়তো খাসির মাংস একদিন খেলাম, তাতে এক টুকরো, আর আজকে যেমন এক টুকরো খেয়ে ফেলেছি, কেন চিকেন ছিল তার সাথে, মানে এটা মানে কী বলবো, পাপ করে ফেললাম, জানি বিষ। হ্যাঁ, দালাল বলছে এটা বিষ, ঠিক কথা, একদমই ঠিক কথা, যে ভাত বেশি খাওয়া এবং আলু, অতিরিক্ত আলু কিন্তু ওর মা নর্মাল মানুষের মতন, মানে যাদের ডায়াবেটিস নেই, ওর মা কিন্তু ডায়াবেটিস আছে দীপের মায়ের। এবার উনি অনেক পরিশ্রম করেন, এটা ঠিকই, কিন্তু এই রোগটা ভিতরে থাকলে যে এগুলো তো বিষ, এই যে ভাত আলু এগুলো উনি যে এত খাচ্ছেন, সকালবেলাও দেখলাম ভাত নিয়ে বসেছেন, উনি মানছেন না, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। এবং দীপ, আমি তোমাকে বলবো যে তুমি ছেলে হিসেবে, বিশেষ করে তুমি জানো যে তোমার মা যদি আজকে বিছানায় পড়েন, তোমাদের ফ্যামিলিটার কী হাল হবে, তুমি খুব ভালো করেই জানো। সেখানে তুমিও যেমন নর্মাল খাচ্ছ, উনিও তোমার সাথে পাল্লা দিয়ে নর্মাল খাচ্ছেন। এই যে চ্যালেঞ্জটা করলে, চ্যালেঞ্জ ভিডিও, ঠিক আছে, অনেক দিন পরে একটা করেছো, ঠিক আছে, কিন্তু আলু ভাজাটা ওখানে উনি না খেলেই পারতেন, ওখানে অন্য বেশি করে পটল ভাজা বা অন্য কিছু একটা ভাজা করাই যেত। যেমন আমি কিন্তু আলু ভাজা টাজা কিছুই খাচ্ছি না। তারপরে ধরো টক দইটা উনি বেশি করে খেতে পারেন। তারপর শশাটা তোমরা অবশ্য খাও, টক দইটাও শনিবার করে খাও, বাট ওনার রোজ খাওয়া উচিত। আর ওনাকে ফল, যে সাইট্রাস ফলগুলো, উনি তো মনে হয় না কোনো ফল টল কিছু খান। দেখো, এটা কিন্তু কোনো কাজের কথা না, যে মা তো তাই বাচ্চাদের সব দিয়ে দেয়, কি স্বামী সন্তানকে খাইয়ে সুখ পায়, ও সব সুখের কথা হচ্ছে না। মাকে সুস্থ থাকতে হবে, এবং তোমার কর্তব্য মাকে সুস্থ রাখা, বাবাকে সুস্থ রাখতে হবে। বাবাকে তো খেতে দাও না দালালের কথা অনুযায়ী, সে না হয় দালালের বাড়ি পাঠিয়ে দেবে, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে মাকে তো সুস্থ রাখতেই হবে, কারণ মা বুঝতেও পারবে না, সুগার হচ্ছে সাইলেন্ট কিলার, কখন যে কী ক্ষতি করে দেবে। বিশেষ করে উনি যেভাবে ভাত আর আলু খাচ্ছেন, আমার ধারণা মিষ্টিও খান, তো সেক্ষেত্রে কিডনিটা কিন্তু একদম, বুঝতে পারছো তো কি বলছি, মানে আমি নিজে যেহেতু ভুক্তভোগী, রোগটা হয়েছে, হ্যাঁ আমার মায়েরও ছিল, আমার বাবার ছিল না, কিন্তু আমার মায়ের থেকেই পেয়েছি, যে আমি বুঝছি। তবে আমি কিন্তু খুব স্ট্রিক্টলি মেনটেন করছি। আমাকে ডাক্তার 50 মিনিট হাঁটতে বলেছে রোজ সকালে, মানে হাঁটতে বলেছে, আর আমি রোজ সকালে 1 ঘন্টা হাঁটছি সেখানে, মানে জোরে জোরে হাঁটা। এটা কিন্তু উনি করেন না, উনি উঠেই ঘুম থেকে উঠেই ভোর 4টে থেকে ঘরের কাজকর্ম শুরু করে দেন। ওনার কিন্তু হাঁটা প্রয়োজন, যতই কাজ করুন, বাড়ির কাজ করলে, রান্না করলে কিন্তু সেই কাজটা হবে না, হাঁটলে যেটা হবে। প্লিজ, তুমি মায়ের এখনও শক্তপোক্ত আছেন, ঠিক আছে, কিন্তু ওনার চোখ মুখ ভালো লাগে না দেখলে, চোখ মুখ ফোলা ফোলা হয়েছে, একটু মাকে কিন্তু স্ট্রিক্টলি খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে বলো, একটু হাঁটতে বলো, আর সাইট্রাস ফ্রুট, মানে লেবু জাতীয় খাবার, কিছু না হোক, গন্ধরাজ লেবু, পাতি লেবু, কাগজি লেবু, যা লেবু পাবে রোজ ভাতের পাতে মাকে খাওয়াবে, ঠিক আছে, কিছু না হোক লেবুর জল খাবে, আর কিছু না, নুন টুন ছাড়া।
এগুলো না করলে কিন্তু সাইলেন্ট কিলার রোগটা। সেজন্য তোমার বাচ্চা এখন এত ছোট, আর মাকে তো মানে তোমার মাকেই তো সে নিজের মায়ের মতন আঁকড়ে ধরেছে, বুঝতেই তো পারো। আমার তো এগুলো আমাদের তো আর বুঝিয়ে বলার তোমাকে প্রয়োজন নেই। অতএব এগুলো একটু আমার মনে হয় কেয়ার নেওয়াটা কিন্তু উচিত। যে খাওয়ার ভিডিও করছো করো, বেশি করো না, মানে মাকে বেশি ইনভলভ করো না, বরঞ্চ বাবাকে করতে পারো। আমি শোনো, এবার জানি একটা কথা, বাবাকে ইনভলভ করা যাবে না। এবার দালালকে একটু বলি, দেখো দালাল, আমি কিন্তু তোমারও শত্রু নই, ব্যাপারটা বলি যে কন্টেন্টের জন্য এগুলো বলছো বলো, ঠিক আছে, কিন্তু খুব ভালো করেই জানো যে দীপের বাবা উনি কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। 1 নম্বর, উনি সব কিছু খান না, উনি সবসময় সব কিছু খান না, উনি খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেন, মানে দুপুরে এবং রাত্রে। কখনো ওদের সঙ্গে কোনো কারণে দেরি হয়ে গেলে তখনই খাওয়া দাওয়াটা করেন। উনি পরিমাণে খুব রেস্ট্রিক্টেড, ভীষণ কম খান, সব আইটেম উনি খান না। এই যে দেখলে যে কথাটা বলছিল দালাল, যে কি বলে ওই ডিমের, ও দালাল বলেনি, সরি আমি ভুল বললাম, জানলামদীপকে যিনি সমালোচনা করেন যে আমাদের দিদিমণি, উনি বলছেন শুকনো শুকনো খিচুড়ি, শুকনো শুকনো আলুর চপ দিয়ে খাচ্ছে, দেখেও কীরকম লাগছে। ওর বাবার কথা, ওনার হয়তো ওটুকুই ওইভাবেই খাওয়াটা ইচ্ছা। ওনার যদি ইচ্ছা হতো ওনাকে অবভিয়াসলি অফার করেছিল, এটা হতেই পারে না। দীপের মা এরকম মানুষ হতেই পারে না যে নিজে নিয়ে নিল। উনি খাবেন না বলেছেন, পরেই নিয়ে নিল ওরা, কারণ জিনিসটা ফ্রিজ চলছে না, নষ্ট হয়ে যাবে। আমার ফ্রিজে প্রচুর খাবার ফেলে দিতে হয়েছে, প্রচুর রান্না করা ছিল, অনেক কিছুই সব ফেলে দিতে হয়েছে, কারণ ফ্রিজ বন্ধ ছিল অনেকটা সময়, যেহেতু কারেন্ট থাকছিল না বা ছিল না, আমরাই বন্ধ করে রেখেছিলাম, তারপরে ভুলেও গেছিলাম, ফ্রিজ চালানো নেই, তার ফলে অনেকেরই এটা হয়েছে, প্রচুর খাবার নষ্ট হয়ে গেছে। ওরা সেজন্য যা ছিল ওই জন্য খেয়ে নিল, ব্যাপারটা হচ্ছে এটাই, কারেন্ট ছিল না বলে। তো আর ওর বাবার খাওয়া দাওয়া ভীষণ রেস্ট্রিক্টেড, তার ফলে কন্টেন্ট করার জন্য বলছো ঠিক আছে, কিন্তু এটা সবাই বুঝতেই পারবে, কারণ ওর বাবাকে খেতে দেয় না ওরা। হ্যাঁ, এটা কী ধরনের আজীব কথা, না খেয়ে মানুষটা কী করে বেঁচে আছে, না খেয়ে বেঁচে আছে সেই বউ ছেলের সাথে। আহারে, মানে কী বলবো, মানে দালাল, মানে আমি ছোটো জানলামদীপ দালালকে বলছি, মানে ভদ্রমহিলা ইদানিং প্রচণ্ড বেশি মুখফোড় হয়ে গেছেন, মুখের ভাষা যেরকম খারাপ, উনি বলেন উনি নাকি টিচার, তো ওনার টিচার হলে ওনার যে মুখের যে চ্যাটাং চ্যাটাং কথাবার্তা, যতই কন্ট্রোভার্সি তো আমিও করছি, কিন্তু ওইভাবে কন্ট্রোভার্সি আগে কিন্তু এতটা ছিল না। আর এই হাঁপিয়ে কেন ভাই, আপনি হাঁপান কেন সারাদিন? আমার তো শরীর খুবই খারাপ, ওই তাই নিয়ে তো হাঁপিয়ে ভিডিও করি না, খুবই বিরক্তিকর। মাঝে সাঝে দেখি আপনার ভিডিও স্ক্রোলে চলে আসে, আর কি বলছেন, ভুলভাল রটাচ্ছেন, পাবলিককে উস্কাচ্ছেন, দেখতে হবে না তাই দেখি না তা নয়, নইলে জানলাম কী করে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এগুলো তো বলা হয়ে গেল দীপের, দেখলাম ভিডিওতে, যে সেকেন্ড ভিডিওতে খাওয়াটা নিয়েও বললাম যে খাওয়ার ব্যাপারটা ঠিক আছে, কিন্তু মাকে মানে খাওয়ার ব্যাপারটা থেকে একটু আলুগুলো ভাতের ব্যাপারটা একটু খেয়াল করো, আর মিষ্টি ফল যেন খেয়ে না ফেলেন, শশা খাক আর সাইট্রাস ফ্রুট খাক, এগুলো একটু দেখো। আর হাঁটাটা কিন্তু জরুরি। তোমাদের এত সুন্দর গ্রাম বাংলার যে তোমরা পরিবেশে থাকো, আমি হলে তো মানে 1 ঘন্টা কেন 2 ঘন্টা হেঁটে ফেলতাম, আর রাস্তাঘাটও খারাপ না, সেখানে উনি সকালবেলা হাঁটতেই পারেন, আর ভোর তো ওঠেনি, মাঝখানে একবার এক ফাঁকে হাঁটতে বেরিয়ে পড়লেই হয়, হাজব্যান্ড ওয়াইফও হাঁটতে যেতে পারেন, কোনো ব্যাপার না। আমার কিন্তু মনে হয় এটা এবার মায়ের দিকে নজরটা কিন্তু অতি অবশ্যই দাও, তোমার স্বার্থেই না হয় দাও, তোমার ছেলেকে বড় করতে হবে, জানোই তো, সব কিছুই তো জানো। যাই হোক, এগুলো যা বলার ছিল বললাম। এবার বলি যে বাচ্চা ছেলের নাম ইউজ করে যে পাখাটা কেনা হয়েছিল, সেটা আমাদেরকে দেখানো হয়নি, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা বুঝেছিলাম যে ছোট ছোট যে পাখাগুলো পাওয়া যায়, খুব ছোট এই সাইজের, কত 400-500 টাকা, 500-600 টাকা এরকম দাম হবে, হয়তো অনলাইন থেকে কিনেছে বা জানি না কোনো দোকান থেকেই কিনেছে। সেই পাখাটা বলা হয়েছিল, দেখানো হয়নি, যে একটা ছোট পাখা কিনেছি, খুব স্পিডে ঘোরে, হাই স্পিডে ঘোরে, আর এটা হচ্ছে বাচ্চা আসবে, হ্যাঁ, বাচ্চা আসলে কোলে এসে পড়বে কয়েকদিনের মধ্যেই, খুশির খবর যে বলেছিল, তার জন্য কিনেছি। তো বন্ধুরা, কারোর জন্য আমরা কিছু যখন কিনি, সেটা কি নিজেরা ইউজ করতে শুরু করে দিই, সে তার আসতে দেরি হচ্ছে দেখলে। এ এমনই মা, এ এক অদ্ভুত এলিয়েন মা, যে মায়ের সাথে পৃথিবীর আর কোনো মায়ের তুলনা হবে না, যে নিজেকে মাও বলে। হ্যাঁ, ছেলের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালনের কোনো সিনসিনারিই নেই, শুধু খাওয়া ঘুম, আর কোনো দিন ইচ্ছা হলো ব্লগিং করলাম, কোনো দিন ইচ্ছা হলো করলাম না, আর ঝুড়ি মিথ্যা কথা বললাম। এবার এমনই মিথ্যা বললাম যে সেগুলো সব পটপট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেন ধরে ফেলে। আমার ধারণা ইচ্ছা করেই এই ধরনের করে মিথ্যে বলে, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সিটা করে, তাহলেই তো ওর চ্যানেলটা চলবে। নাহলে এই 2 দিন 4 দিন ছাড়া ওই তো ভিডিও, যাতে কিছুই থাকে না, শিক্ষামূলক কিছু নেই, লোকে কেন দেখবে যদি কন্ট্রোভার্সি না থাকে? সেজন্য ইচ্ছা করেই এটা করেছে। কি দেখিয়েছে, যে এই যে কারেন্ট চলে গেছিলো, তখন এই যে চার্জেবল যে ছোটো ফ্যানটা যেটা কিনেছে বাচ্চার নাম করে, সেটা নিজেই চালিয়ে দিব্যি হাওয়া খাচ্ছে, ঠিক আছে। এবার ওই যে জামা প্যান্টগুলো কিনেছে, ওগুলো নিজেই পরে ফেলুক, হাত মোজার মতন ব্যবহার করে ফেলুক। তো এই তো হচ্ছে মা। এ আবার বলে যে আর বেশি দেরি নেই, খুশির খবর,
হ্যাঁ, বাচ্চা আমার কাছে আসবেই, মানে এটাকেও সে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। বাচ্চার প্রতি কোনো মায়া ভালোবাসা, সত্যিকারের যে টান, সেটা থাকলে কোনো মা, বাচ্চা অসুস্থ, তখন বাচ্চা পাগল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে, তার ঠাম্মা তাকে কোলে নিয়ে প্রায় সারা রাত বসে আছে, তার বাবা দাদু ছোটাছুটি করছে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, ওষুধ আনছে, সেখানে সেই একই দিনে তার মা কোথায় না কোথায় বিয়েবাড়ি চুলে ক্রিম করে বিয়েবাড়ি গিয়ে ওদের দা স্যালাড দাও, ওদের দা স্যালাড দাও, এরকম করছে। মানে তখন তার বাচ্চা যে আছে তাকে দেখে মনেই হচ্ছে না যে সে আদৌ কোনো বাচ্চার জন্ম দিয়েছে কোনো দিন, অথচ সেই বাচ্চার নাম করে প্রচুর ভিউজ আর প্রচুর রেভিনিউজ, জানো তো, হয়ে গেল। আর এই যে ছোটোখাটো ইনভেস্টমেন্ট, ওগুলো তো কোনো ব্যাপার না, কন্টেন্টের জন্য। আমরা তো বলেইছি, আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আগেই বলেছি, কন্টেন্টের জন্য পাখার কথাটা বলা হয়েছিল, পাখাটা সত্যিই কেনা হয়েছে এবং দেখিয়েও দেওয়া হলো। ওই যে জামা প্যান্টগুলো দেখেছো, কোনো একটা বাচ্চা ছেলেকে দিয়ে দিলেই হবে, অসুবিধা কী, সবই কন্টেন্টের জন্য। কেন বলছি? কারণ আজও, আজকের ডেটে দাঁড়িয়েও বাচ্চার কাস্টডি ফাইল করা হয়নি। ঠিক আছে, বোঝাতে পারলাম? বাচ্চা আনতে হলে আগে বাচ্চার কাস্টডি ফাইল করতে হবে। আর যথারীতি বেশি ভয় দেখানোর ফলে যেটা হবার তাই হয়েছে, যে দীপ দুটো কাজ করেছে। এক নম্বরটা হচ্ছে যে এই যে বাচ্চার যাতে কাস্টডি কোনোভাবেই না যায় তার কাছে, সে যদি কোথাও অ্যাপিল করেও থাকে বা ওই ম্যান্ডামাস কী সব বলেছে টলেছে, সেই দিয়েও যাতে কিছু করতে না পারে, তাই আগেই বলেছিলাম আমি 2-3টে ভিডিওর আগে, একটা ইনজাংশন জারি করানোর ব্যবস্থা করেছে, যাতে করে কোনো কারণেই কোনো মানে 3 মাসের মধ্যে, আগামী 3 মাসের মধ্যে বাচ্চাকে কোথাও নড়ানো যাবে না, কেউ নিয়ে যেতে পারবে না, মা হোক 14 পুরুষ হোক। 1 নম্বর। আবার 3 মাস পর ওটাকে রিনিউ করা যাবে। এইভাবে প্রতি 3 মাস অন্তর রিনিউ করতে করতে বাচ্চার বয়স দেখতে দেখতে 5 পূর্ণ হয়ে যাবে। আর 5 বা 7 পূর্ণ করে ফেলতে পারলেই, 3 মাস মনে করে করে রিনিউ করিয়ে ফেললে 3 মাস পরে পরে, তাহলে বাচ্চা আর কোনো দিনই হয়তো মায়ের কাছে যাবে না। কারণ একটা 7-8 বছরের বাচ্চা, সে আরামসে জাজ সাহেবকে বলতে পারবে যে আমি যাব না, এবং তার কথাই তখন ভ্যালিড, তার কথাটাই রাখা হবে। হয়তো দীপ সেই চেষ্টাতেই আছে। আমি দেখো এটা বলতে চাই না উচিত কি অনুচিত, উচিত তো অবশ্যই, কারণ যে মা বাচ্চার, অসুস্থ বাচ্চার খোঁজ রাখেনি, তার জন্মদিনে একটা উইশ করার প্রয়োজন বোধ করেনি, সেটা নিয়ে নাটক করে ভিউজ কামিয়েছে, মনিটাইজেশন অন করে, কান্নার নাটক করে, কিন্তু তবুও বাচ্চার জন্য একটা টাকাও খরচ করেনি। আবার অত টাকা রোজগার করা সত্ত্বেও সবার পেছনে এত টাকা খরচ করছে, একটা আংটি কিনেছে দেখিয়েছে, যদিও কেউ 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 বলছে যে আংটিটা নাকি তার বৌদির উপহার পাওয়া বিয়েতে, হতে পারে জানি না। তো সেই আংটি যদি কিনেও থাকে, সেটা রূপোর, তা সোনার আংটি কেনার সামর্থ্য হলো না, এত ভিখিরি মা। যাই হোক, এরকম হয়, অনেক পয়সা পকেটে থাকলেও অনেকে মনের দিক থেকে ভিখিরি হয়। তো ঠিকই আছে, আমরা তো বুঝেই ফেলেছিলাম যারা কন্ট্রোভার্সি করি, আর দর্শকরা যারা বোঝেনি, হ্যাঁ, সুবোধ বালক দর্শক যারা, তারা এখন বুঝছে, আরও বুঝবে, অনেক কিছু বুঝবে ভবিষ্যতে, তারা দেখতে থাকুক, সবই তারা বুঝবে। এই হচ্ছে ব্যাপার। তারপর তারা ভেবে ঠিক করবে যে একে মা বলবে না কি বলবে। আর বেশি কিছু বলার আমার দরকার নেই, যা বলতে চাইছি তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দাও, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো। চলো, ফিরে আসবো পরে আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত